দেহটা সব আগে চোখে পড়ল খানসামার। সে এক অভাবনীয় দৃশ্য। 10 বছর ধরে সে এখানে কাজ করছে, ব্যাংকের মালিকের পেয়ারের খানসামা হয়ে, কিন্তু এহেন দৃশ্য সে আর কখনো দেখেনি। দেহটা পড়ে রয়েছে খাবার ঘরের মেঝে, মালিকের আপন দেহ। শিবরাম চক্রবর্তীর সূত্র। আজকের গল্পের নাম সূত্র। লেখক শিবরাম চক্রবর্তী, একজন বিখ্যাত লেখক। যারা গল্পের বই নিয়ে ঘাঁটাঘাঁটি করো তারা নিশ্চয়ই এই নামটার সঙ্গে খুবই পরিচিত হবে। শিবরাম চক্রবর্তী, তারই লেখা গল্প সূত্র, যা আজ তোমাদেরকে আমি পড়ে শোনাতে চলেছি। গল্পের ছন্দ আমি তোমাদের একদম নষ্ট করব না। চলো গল্পটা এগিয়ে নিয়ে যাই। মালিক ধরাশায়ী, চেয়ারটা উল্টানো, খাবার টেবিলে পিরিচের ওপরে একটা অমলেট আধ খাওয়া অবস্থায়। ফলমূলরাও অবহেলায় পড়ে আছে, আর মালিক পড়ে আছেন অমলেটের থেকে 5 হাত দূরে। তার চোখ ঠিকরে বেরিয়ে আসছে, জিভ আধ হাত বার করা। অমলেটের জন্যই লালায়িত কিনা ঠিক করে বলা কঠিন। মালিকের ইদানিং গড়হজ মেজাজ ছিল, মেজাজটাও হয়ে উঠেছিল তিরিক্ষে। অমলেটদের তিনি প্রীতির চোখে দেখতেন না আজকাল, কাউকেই না। তাহলেও তিনি অমলেটের থেকে 5 হাত পিছিয়ে থাকবেন এমনটা ধারণা করা যায় না। খানসামা এগিয়ে মালিককে তুলে ধরতে গেল, আর ধরতে না ধরতেই টের পাওয়া গেল যে এখনকার অন্ন জল তার উঠেছে মালিকের পতনের সঙ্গে সঙ্গেই। তাকে অন্যত্র খানসামাগিরির চাকরি খুঁজতে হবে এখন। কর্তার দেহত্যাগের জন্যে সে তেমন দুঃখবোধ করল না। ইদানিং তিনি এমন খিটখিটে হয়ে গিয়েছিলেন যে দিনরাতই তার মেজাজ চড়ে থাকত। কি ঘরের আর কি আপিসের, সবার সঙ্গেই এমন রূঢ় ব্যবহার করতেন যে তার তিরোধানে কারোরই বিচলিত হবার কথা নয়। খানসামা কর্ত্রীর কাছে গিয়ে খবরটা নিবেদন করল। গিন্নি শুনে মর্মাহত হলেন। কি সর্বনাশ, টিকিটগুলো নষ্ট হলো দেখছি। আজ আর তো তাহলে সিনেমায় যাওয়া যায় না। খানসামা ঘাড় নাড়লেন। কি করতে হবে এখন? শুধলেন মালিকের স্ত্রী। আগে আমি যাদের জানি মা, জবাব দিলেন খানসামা। মানে গোয়েন্দা কাহিনী বই পড়েই আমার জানা। এরকম অবস্থায় নাকি থানায় খবর দিতে হয়, পুলিশ ডাকাই হচ্ছে দস্তুর। হ্যাঁ তাই বটে, বেসরকারি কোনো গোয়েন্দার সন্ধান না জানা থাকলে তাই করতে হয় বটে। নইলে প্রাইভেট গোয়েন্দারা এসে খুনের কিনারা করে দেয় পুলিশের এসে পড়বার আগেই। তাই নাকি? তুমি কি বলো? ডিটেকটিভ বইয়ে সেরকমও পড়েছি বটে। তাহলে মিস্টার কলকে কাশিকে টেলিফোনে খবর দাও। বিখ্যাত ডিটেকটিভ হুকাকাশির ভাইরা ভাই কলকে কাশি। তার চেয়ে বড় শখের গোয়েন্দা আর কে আছে এখন? তাছাড়া ওর সঙ্গে কর্তার বন্ধুত্ব ছিল খুব। শ্রীযুত কলকে কাশি মাঘের শীতে নিজেকে রাগে জড়িয়ে বসেছিলেন আরামে। এমন সময় ফোন এলো। রাগান্বিত হয়ে টেলিফোনের ডাকে সাড়া দিলেন, কিন্তু খবর পেয়ে আর রাগত হয়ে থাকা গেল না। ছুটতে হলো তাকে তক্ষুনি। অকুস্থলে পৌঁছতেই খানসামা তাকে নিয়ে গেল খানার ঘরে, হাজির করলো মালিকের কাছে। কর্ত্রী গেলেন সাথে সাথে। মালিক শুয়েছিলেন তেমনি। ঝুঁকে পড়ে মৃতদেহটা পরীক্ষা করলেন কলকে কাশি, কিন্তু পরীক্ষা করার কিছু ছিল না। মৃতদেহরা যেমন হয়ে থাকে অবিকল সেই রকম, একেবারে নট নরণচরণ, নট কিচ্ছু। খাতাম, বললেন কলকে কাশি। সাবার করে দিয়েছে। খানসামা বলল, আগে হ্যাঁ। কিন্তু করল কে? কলকে কাশি প্রথমে খানসামা, তারপর স্ত্রীর মুখের দিকে তাকালেন, পরে কর্তার দিকে ভ্রুক্ষেপ করলেন, কিন্তু 3 জনের কেউই তার কথার জবাব দিতে পারলেন না। অতঃপর আবার তিনি কর্তাকে নিয়ে পড়লেন। যদি কোনো সূত্র মেলে। কর্তার বুক পকেট হাতড়ে এক টুকরো কাগজ মিলল। সেটা পড়ে তার মুখ গম্ভীর হয়ে গেল আরও। কাগজটা নিজের পকেটে পুরে তিনি উঠে দাঁড়ালেন। এবার আমি আপনাদের কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই।
ইচ্ছে না করলে জবাব নাও দিতে পারেন। প্রথম কথা, তার কি কেউ শত্রু দাঁড়িয়েছিল ইদানিং? কর্ত্রী খানসামার দিকে তাকালেন, তারপর বললেন, কই, শত্রুর কোনো খবর তো শুনিনি। বরং শত্রুরের মুখে ছাই দিয়ে উনি, শত্রুতা না হোক এমনি ঝগড়া, বাঁধা দিয়ে বললেন কলকে কাশি। কারোর সাথে বিশেষ ঝগড়াঝাটি হতো কি ওর, পরিবারের মধ্যে কিংবা বাইরে? পরিবারের মধ্যে? না, এই প্রশ্নের আমি জবাব দেব না, জানালেন মালিকের পরিবার। যে আজ্ঞে, এবার আমি তোমাকে একটা কথা শুধাবো। এই বলে কলকে কাশি খানসামার দিকে ফিরলেন। আচ্ছা, তুমি বলতে পারো আজকাল সবার সঙ্গে ওর সদ্ভাব ছিল কেমন? আত্মীয় স্বজন কি অফিসের লোক, বন্ধুবান্ধব, অধীনস্থ কর্মচারী কিংবা চাকর বাকর সকলেই কি ওকে পছন্দ করতো বেশ? আপনার শেষ প্রশ্নের উত্তর দিতে আমি অক্ষম, জবাব দিল খানসামা। মানে আপনার ওই চাকর বাকরের কথাটার, আর আপনার প্রশ্নের প্রথম ভাগের মানে আত্মীয় স্বজনের বিষয় জানাতে আমার আপত্তি আছে, বললেন কর্ত্রী। বহুত আচ্ছা, এইবার আপনাদের পাচক ঠাকুরকে আমি কিছু জিজ্ঞেস করতে চাই। ডাকবেন একবার তাকে? ঠাকুরকে ডাকো, কর্ত্রী খানসামাকে হুকুম দিলেন। ঠাকুর এলো। উড়িষ্যাজাত নয়, বাঙালি ঠাকুর। ভীতভাবে এলো। খবরটা সে পেয়েছিল আগেই। এসো, ভয় নেই। একটা কি দুটো কথা খালি জিজ্ঞেস করব তোমায়। কর্তার জলখাবার রোজকার মতো আজও তুমিই বানিয়েছিলে, কেমন? আগে হ্যাঁ। ওই অমলেট তাহলে তোমারই তৈরি? অমলেট বানাতে রোজ যা মশলা দাও আজও তাই দিয়েছিলে তো? রাধুনির মুখ শুকিয়ে গেল। একটু ইতস্তত করে সে বলল, যখন আপনি কথাটা তুললেন তখন বলি, আজকের অমলেট বানাতে গিয়ে একটু গড়বড় হয়েছিল, তা সেটা আমি তারপর শুধরে নিয়েছি। গড়বড়টা কি জানতে পারি? কলকে কাশি শুধলেন। ডিম গলাটায় পেঁয়াজের, টমেটো কুচি ইত্যাদি দিয়ে তারপর নুন দিলাম। নুন দেওয়ার পর আমার হুঁশ হলো, নুন মনে করে যে সাদা গুঁড়োটা ডিমের গলায় দিয়েছি সেটা নুন নয়, নুনের পাত্র তাকে তোলা রয়েছে, আমার নজরে পড়ল তখন। বটে, ওই সাদা গুঁড়োটা কি জিনিস? তা আমি বলতে পারবো না। রান্নাঘরের তাকে কে ওটাকে রেখেছিল তাও আমি জানি নে। ও জিনিস এর আগে আর আমি কখনো চোখে দেখিনি। বুঝতে পারছি। কলকে কাশি বেশ একটু গুম হয়ে গেলেন। ঠাকুর ঘাবড়ে গিয়ে বলল, আমার কোনো কসুর নেই হুজুর, অল্প দিন হলো এখানকার কাজে লেগেছি। আর ওই যে সাদা গুঁড়োটা টের পাওয়া মাত্র আমি চামচে করে ডিম গোলার ভেতর থেকে সেটুকু তুলে বাদ দিয়ে দিয়েছিলাম। সেই সাদা গুঁড়োটার একটু নমুনা আনো তো দেখি। ঠাকুর চলে গেল এবং খানিক পরে একটা চামচে করে সাদা রঙের একটু গুঁড়ো নিয়ে ফিরে এলো। এই সাদা গুঁড়ো দেখি। কলকে কাশি জিনিসটা শুকলেন, তারপরে আঙুল ভিজিয়ে নিয়ে সেটা গুঁড়োর মধ্যে বুলোলেন, তারপরে আঙুলটা গালে দিলেন, গালের ভেতরে জিভ দিয়ে পরখ করার পর অর্থপূর্ণ চাহনিতে তিনি তাকালেন গৃহকর্ত্রীর দিকে। পুলিশ ডাকতে হয় এবার, বললেন কলকে কাশি। ফোনটা কোন ঘরে? আপনি আপনি নিশ্চয়ই আমাকে, বলতে গিয়ে ঠাকুরের কথা আটকে গেল। আমাকে সন্দেহ করছেন না? সে কাঁপতে লাগলো।
যথাসময়ে জানবে, জানালেন কলকে কাশি। এখন তুমি যেতে পারো। তারপরে খানসামাকে হুকুম করলেন, থানায় ফোন করে জানাও। খানসামা চলে গেলে গৃহকর্ত্রীর দিকে তাকিয়ে তিনি হাসলেন একটু। বেশ শীত পড়েছে, হাড় কাঁপানো শীত, কি বলেন? বলতে পারি নে, বললেন গিন্নি। তাকে বেশ ভাবিত দেখা গেল। পুলিশ এসে পড়ল দেখতে না দেখতে। সদল বলে থানার বড় দলগা এলেন। খানসামাই আগু বাড়িয়ে গিয়ে নিয়ে এলো তাদের। ঘরে ঢুকে সব আগে লাশটা নজরে পড়ল দারোগার। সেটা তখনও সেখানেই ছিল, তেমনি অবিচলিতভাবে। তারপরে তিনি কলকে কাশিকে দেখতে পেলেন। এই যে আপনি দেখছি এর মধ্যেই এসে গেছেন। দারোগাবাবু ঝুঁকে পড়ে মৃতদেহটিকে পরীক্ষা করলেন। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, খুন বলাই বাহুল্য। আপনার মতে আমি সায় দিতে পারলাম না, কলকে কাশি দুঃখের সহিত জানালেন। পারবেন না সেটা জানা কথা। বেসরকারি গোয়েন্দারা কদাচই সরকারি পুলিশের সঙ্গে একমত হয়। আগে হ্যাঁ, সব ডিটেকটিভ বইয়ে সেই কথা লেখে। খানসামাও না বলে পারে না। আপনি যে বলছেন খুন নয়, আর আপনি সূত্র পেয়েছেন কোনো? দারোগা শুধলেন। পেয়েছি বই কি, ওই দেখুন ওই সূত্র। কলকে কাশি দেখালেন। লাশটা যেখানে পড়েছিল তার ঠিক ওপরেই সিলিং ফ্যানের সঙ্গে জড়ানো একটা মিশকালো মোটা সুতো। সুতোটা ফ্যানের ডান্ডার সাথে শক্ত করে বাঁধা। কলকে কাশি চেয়ারের ওপর খাড়া হয়ে চাকু দিয়ে ঝোঝুল্যমান সুতোর খানিকটা কেটে আনলেন। দেখুন, এটা সাধারণ সুতো নয়, টোন সুতোর মতোই দেখতে, কিন্তু তাও না। রাসায়নিক প্রক্রিয়ায় বানানো এক বিশেষ ধরনের সুতো, অত্যন্ত মজবুত। খুব ভারী জিনিসও অক্লেশে বহন করবার ক্ষমতা এর আছে। থাকলেই বা তাতে কি? এটাকে আত্মহত্যা বলে যদিই বা মানা যায়, তার সঙ্গে এই সুতোর কি সম্বন্ধ আমি বুঝতে পারছি না। দারোগা মাথা নাড়লেন। আমার মনে হয় টেবিলের ওই খাবারের সঙ্গে এই ব্যাপারের যোগাযোগ আছে। ওই ভুক্তাবাসের রাসায়নিক পরীক্ষা না হওয়া পর্যন্ত কিছুই বলা যায় না। ঠাকুর যে ওকে বিষ দেয়নি তা কি আপনি ঠিক জানেন? জিজ্ঞাসা করলেন গিন্নি। লোকটা নতুন, অল্প দিন হলো কাজে লেগেছে, আর তার আজকের আচরণটাও কেমন যেন সন্দেহজনক। একটু ভয় খাওয়া, এই কথা বলছেন? বললেন কলকে কাশি। তা এরকম একটা কাণ্ড ঘটলে কাছাকাছি সকলেই একটু ভয় খায়, সে কিছু না। আচ্ছা, আপনার কি মনে হয় কর্তা নিজেই ওই সাদা গুঁড়োর পাত্রটা রান্নাঘরের তাকে রাখেননি, যাতে কিনা ঠাকুর ভুল করে নুনের সঙ্গে গুলিয়ে? খানসামাও নিজের গোয়েন্দাগিরির বিদ্যা জাহির করতে চায়। মানে তুমি বলতে চাইছো যে এটা খুন হলেও আসলে আত্মহত্যাই, তাই কি? কিন্তু তা নয়। তাহলে ওই সাদা গুঁড়োটা? জানতে চাইলেন গিন্নি। সোডি বাইকার্বো, মনে হয় কর্তার হজমের গোলমাল ছিল, মাঝে মাঝে খেতেন, ও খেলে মানুষ মরে না। তাহলে মৃত্যুর কারণ? দারোগা প্রশ্ন এবার। আত্মহত্যার কি কোনো সূত্র পেয়েছেন বুঝি আপনি? শুনি। ওই যে সিলিং ফ্যানে লটকানো, কিন্তু ওই সুতোই সব নয়, তার সঙ্গে এই চিরকুটটা পড়ুন। কলকে কাশি তার পকেট থেকে কাগজের টুকরোটা বের করলেন। বের করে একটু মুচকি হাসলেন। এইবার ওই সুতোর সঙ্গে এই চিঠি মিলিয়ে দুয়ে দুয়ে যোগ করুন, প্রাণবিয়োগের রহস্য পরিষ্কার হবে। দারোগাবাবু চিরকুটখানা পড়লেন। ব্যাংকের বিস্তর টাকা আমি তছরূপ করেছি, এছাড়া
আমার কোনো পথ ছিল না। আত্মহত্যাই মনে হচ্ছে, দারোগাবাবু অবশেষে মানলেন। কিন্তু আরও প্রমাণ তো চাই মশাই, তারও সূত্র দরকার। ওই যে ওই সূত্র পাখার থেকে ঝুলছে, সূত্রটি খুব সূক্ষ্ম, কিন্তু দেখতে শুরু হলে কি হবে, কাছির দড়ির মতোই লাগসই। বেশ একজন ভারিক্কি মানুষেরও দুর্গা বলে ঝুলে পড়বার বাঁধা নেই। কিন্তু এ তো ছিন্ন সূত্র, দারোগাবাবু বাঁধা দিয়ে বলতে যান। হ্যাঁ, সূত্রের সবটা নয়, ওর বাকি আধখানা ভদ্রলোকের গলায় পাবেন। কোটের কলার তুলে দেখুন। দেখা গেল সুতোর বাকিটা মালিকের গলায় জড়ানো আছে। কোনোভাবে সুতোটি ছিঁড়ে পড়ে গিয়েছিল ভারী দেহটা। গল্প শেষের সাথে সাথে তাহলে আমিও কিন্তু আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে পরে লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। প্রথম আমার চ্যানেলে এসে থাকলে পরে নিচে লাল রঙের বটনটা টিপে একবার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। আজ তাহলে তোমাদের এখানেই বলছি টাটা, আবার দেখা হবে আগামী গল্পের সাথে। সবাই ভালো থেকো।